এরকম খাস্তা মুচমুচে প্রচুর লেয়ারযুক্ত নিমকি আমরা প্রায়ই দোকান থেকে কিনে খাই। তবে বাড়িতেও কিন্তু এই নিমকি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর বাড়িতে বানানো এই নিমকি যদি কাউকে খাওয়ান আপনি, সে জিজ্ঞেস করবেই করবে যে এটা কোন দোকান থেকে কিনেছেন। বাড়িতে বানানো এই নিমকি এতটাই পারফেক্ট এবং খাস্তা হয়। তাহলে চলুন আর দেরি না করে আজ এই খাস্তা প্রচুর লেয়ারযুক্ত নিমকির রেসিপিটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার বাইরে এই নিমকিকে খাড়ি বলা হয়। তো এই খাড়ি বা নিমকি তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ। এখানে 140 গ্রাম ময়দা রয়েছে। এর মধ্যে নিয়েছি হাফ টিস্পুন মতো নুন, 1 টিস্পুন মতো চিনি, হাফ টিস্পুন মতো কালো জিরে, একটু জোয়ান নিয়ে নিচ্ছি ওই হাফ টিস্পুন মতোই। জোয়ানটা এভাবে দু হাতের তালুতে ভালো করে ঘষে নিয়ে দিয়ে দেবো, এতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে। আর জোয়ান দেওয়া হলে এই নিমকি খেলে গ্যাস অম্বলের প্রবলেমও হবে না। আর এর সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা তেলও ব্যবহার করতে পারেন এখানে। তবে ঘি দেওয়া হলে যে নিমকির টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক বেশি হবে সেটা বলাই বাহুল্য। এবার এই ময়দার সাথে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ময়দাটাতে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। নিমকি পারফেক্ট খাস্তা বানানোর জন্য ময়দাতে ময়ানটা ঠিক হওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো ময়দাতে ময়ানের পরিমাণটা ঠিক হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে? প্রথমে ময়দার মধ্যে সমস্ত উপকরণ এভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এর মধ্যে থেকে কিছুটা ময়দা নিয়ে হাতের মধ্যে এভাবে মুঠো করবেন। যদি দেখেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে এবং তারপর আঙুল দিয়ে এভাবে চাপলেই কিন্তু সেটা আবার বালির মতো ঝুরঝুর করে পড়ছে ভেঙে, তাহলেই বুঝতে হবে এর মধ্যে কিন্তু ময়ানের পরিমাণ একদম ঠিক আছে। আর যদি দেখেন ময়দাটা হাতে নিয়ে মুঠো পাকানোর পর ময়দাটা দলা হচ্ছে না, তাহলে বুঝতে হবে ময়দাতে ময়ানের পরিমাণ একটু কম আছে। তখন আরো একটু তেল বা ঘি অ্যাড করে দেবেন। যাই হোক, আমার এখানে ময়দাতে ময়ানের পরিমাণ একদম ঠিকঠাক আছে, তাই রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি। নর্মালি যেরকম ভাবে আমরা লুচি পরোটার জন্য ময়দা মেখে থাকি সেরকম ভাবেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখার দরকার নেই। দেখুন ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর ময়দাটা মাখার সময় কিন্তু খুব বেশি ঠেসে ঠেসে এটাকে মাখার দরকার নেই। সমস্ত কিছু একত্রিত হয়ে এরকম একটা ডো তৈরি হয়ে গেলেই কিন্তু ময়দাটা মাখা বন্ধ করে দিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট মতো। তো ময়দার ডোটা আমি একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই 1 কাপ ময়দা মাখতে আমার হাফ কাপেরও একটু কম জল প্রয়োজন হয়েছে। তো ময়দার ডোটা আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপর এটাকে নিয়ে চলে এসেছি। এবার শুরু হবে আসল খেলা, মানে ওই যে নিমকির মধ্যে যে লেয়ার তৈরি হবে সেই লেয়ার তৈরির খেলা। তো ময়দার ডোটাকে হালকা হাতে আরো একবার মেখে নিয়ে তারপর এর মধ্যে থেকে সমান মাপের 4টে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে লেচিগুলোকে সাইডে সরিয়ে রাখছি। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। এই ময়দার মধ্যে ঘি অথবা তেল অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করতে হবে আমাদের। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। দেখুন ঠিক এরকম বা এর থেকে আরেকটু পাতলা একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। তো এবার যে লেচিগুলো রেডি করেছিলাম সেই লেচির মধ্যে থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এটাকে শুকনো ময়দা দিয়ে গড়িয়ে একদম পাতলা রুটির মতো বেলে নেব। একটু বড় করে এবং পাতলা করে এটা বেলতে হবে। একই রকম ভাবে এক এক করে 4টে লেচিকেই এরকম পাতলা এবং বড় করে রুটির মতো বেলে নিতে হবে। তো প্রথমটা অলমোস্ট আমার বেলা হয়ে গেছে, এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আর বাকিগুলো বেলে নিয়েছি। তো 4 নম্বর লেচিটা বেলা হয়ে গেলে এটাকে আর আমি তুলিনি। এর ওপরে ওই যে ময়দা এবং ঘিয়ের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে পুরো এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা হাত দিয়ে অথবা একটা ব্রাশের সাহায্যেও কিন্তু এই মিশ্রণটাকে রুটিটার ওপরে এভাবে স্প্রেড করে দিতে পারেন। মিশ্রণটা আরেকটু পাতলা করে তৈরি করলে এটা ছড়াতে সুবিধা হবে। যাই হোক, একটা রুটির ওপরে এই মিশ্রণটা এভাবে পুরোটা স্প্রেড করে দেওয়ার পর আরও একটা রুটি এর ওপরে রেখে দিচ্ছি এভাবে। হাত দিয়ে একটু চেপে দেব রুটিটাকে, দিয়ে তারপর আবারও এই রুটিটার ওপরে এই যে মিশ্রণটা তৈরি করেছিলাম ময়দা এবং ঘি দিয়ে সেই মিশ্রণটা পুরোটাতে স্প্রেড করে দিলাম। এইভাবে সবকটা রুটির মাঝখানে মাঝখানে, মানে প্রত্যেক দুটো রুটির মাঝখানে মাঝখানে এভাবে এই ময়দা এবং ঘিয়ের মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে। এইভাবে 4টে রুটিকেই একটার উপরে একটা এভাবে সাজিয়ে দিতে হবে এবং দুটো রুটির মাঝখানে এইভাবে মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো একই রকম ভাবে 4 নম্বর রুটিটাও আমি সবার উপরে রেখে দিলাম। 4 নম্বর রুটিটার ওপরে কিন্তু আর ওই মিশ্রণটা দেওয়ার দরকার নেই। এবার সবটাকে একসাথে ভালো করে একটু হাত দিয়ে চেপে নিয়ে আমি একবার উল্টে দিলাম এটাকে।
তারপর একটু শুকনো ময়দা ছড়িয়ে এটাকে আবারও একটু বেলে নেব। এবার কিন্তু আর খুব বেশি পাতলা করে রুটিটা বেলার দরকার নেই, জাস্ট সামান্য একটু বেলে নিচ্ছি। আর রুটিটা বেলার সময় দুপিঠেই আমি অল্প একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা কিচেন সারফেসটাতে স্টিক না করে। এবার আবারও ওই ঘি এবং ময়দার মিশ্রণটা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি ছড়িয়ে দেওয়ার দরকার নেই, অল্প একটু দিয়ে পুরো রুটিটাতে মাখিয়ে দিলেই হবে। আমি চামচ দিয়েই কিন্তু এভাবে স্প্রেড করে দিচ্ছি। এরপর এটাকে ভাঁজ করতে হবে। এখানে আর বলে বোঝানোর কিছু নেই, ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমে সাইড থেকে দুবার ফোল্ড করে দিলাম। এবার এই ওপরের পোর্শনটাতেও অল্প একটু ময়দা এবং ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে দুবার ফোল্ড করব। দেখুন ঠিক এরকম একটা চৌকো শেপ চলে এসেছে। এবার এটাকে হাত দিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি, নিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখাটা যদিও একেবারেই অপশনাল, আপনারা চাইলে সঙ্গে সঙ্গেই কিন্তু এটা বেলে নিতে পারেন। তবে আমার হাতে একটু সময় ছিল, সেই জন্য আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ এটাকে ফ্রিজে রাখা হলে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে, মানে যে লেয়ারগুলো আমরা তৈরি করেছি সেটা খুব ভালো প্রমিনেন্ট হবে, কারণ এখানে আমরা ঘি ব্যবহার করেছি এবং ঘিটা কিন্তু ফ্রিজে রাখলে একটু জমাট বেঁধে যায়। যাই হোক, এবার আবারও শুকনো ময়দা ছড়িয়ে এটাকে এভাবেই বড় করে বেলে নিচ্ছি। চৌকো যে শেপটা ছিল সেই চৌকো শেপেই কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি। রেগুলার রুটি পরোটার তুলনায় একটু মোটা করে বেলে নিতে হবে এটাকে। তারপর একটা ছুরি অথবা একটা পিৎজা কাটারের সাহায্যে পছন্দ মতো মাপে এটাকে কেটে নিতে হবে। এরকম লম্বালম্বি কেটে নেওয়ার পর আবার আড়াআড়ি ভাবেও এগুলোকে আমি কেটে নেব। সাইডগুলো যাতে সমান হয় তাই জন্য আমি চারিদিক থেকে এভাবে কিছুটা করে কেটে বাদ দিয়ে দিলাম। না, বাদ দিলাম মানে আবার একেবারে বাদ দিয়ে দিলাম না, এগুলোকে আবারও একই রকম ভাবে বেলে আমি রেডি করে নেব। তবে বাদ দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা প্রথমবারেই এভাবে কেটে এগুলো নিয়ে নিতে পারেন। দেখুন সাইডগুলো কেটে দিলে দেখতে ভালো লাগে, এই যা, আর কিছুই না। তো ওই যে বাদ দেওয়া অংশগুলো ছিল সেগুলোকে একই রকম ভাবে আমি বেলে নিয়ে আবারও ভাঁজ করে ওই একই রকম ভাবে রেডি করে নেব। যাই হোক, নিমকিগুলো তো বেলে নেওয়া রেডি হয়ে গেছে, এবার এগুলো ভাজতে হবে। তো ভাজার জন্য তেলের টেম্পারেচারটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা ছোট্ট ট্রিক এখানে দেখাই। ডো থেকে সামান্য একটু অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবেন, তেলটা যখন একদম হালকা গরম থাকবে। তারপর যখন দেখবেন এই ডোয়ের অংশটা আস্তে আস্তে তেলের ওপরে ভেসে উঠছে, তখন বুঝতে হবে তেলটা একদম ঠিকঠাক গরম হয়েছে। তখন বাকি নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। নিমকিগুলো তেলের মধ্যে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবেন না। যখন দেখবেন আস্তে আস্তে নিমকিগুলো এরকম তেলের ওপরে ভেসে উঠেছে, তখন এগুলোকে হালকা হাতে এভাবে উল্টে দিতে হবে। আর নিমকিগুলো যখন ভাজা হবে তখন তেলের টেম্পারেচারটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে থাকবে, মানে লো এর থেকে সামান্য একটু বেশি থাকবে। তাড়াহুড়ো করে গ্যাস বাড়িয়ে দিয়ে এগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো পারফেক্ট মুচমুচে হবে না। আর যদি হয়ও তাহলে খুব বেশি দিন কিন্তু এটা মুচমুচে থাকবে না। আর এভাবে যদি লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ধৈর্য ধরে নিমকিগুলো ভাজা হয়, তাহলে এই নিমকিগুলো কিন্তু 1 মাস পর্যন্ত একই রকম সুন্দর মুচমুচে থাকবে। আর যেহেতু নিমকিগুলোতে ঘি ব্যবহার করা হয়েছে ময়ানে বা ওই মিশ্রণটার মধ্যে, মানে ঘি এবং ময়দার যে মিশ্রণটা মাঝখানে ব্যবহার করা হয়েছে, এগুলোর জন্য কিন্তু এই নিমকি 1 মাস রেখে দিলেও এর মধ্যে তেলচিটে গন্ধ হবে না। তবে 1 মাস রাখলে থাকবে এটা তো শুধু কথার কথা। যত বেশি করেই বানান না কেন, দেখবেন ঘুরতে ঘুরতে সবাই একটা দুটো করে খাচ্ছে এবং দুদিনেই শেষ হয়ে যাচ্ছে। এটা আমার বাড়িতে তো তাই হয়। আচ্ছা, এই একটা ব্যাচ নিমকি ফ্রাই করতে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সময় লাগবে কিন্তু 12 থেকে 15 মিনিট করে। এবং 7-8 মিনিট ভাজার পরই দেখবেন নিমকিগুলোর মধ্যে এরকম চারিদিক থেকে সুন্দর হালকা গোল্ডেন কালার আসতে শুরু করেছে। এইভাবে যখন মনের মতো কালার চলে আসবে এর মধ্যে এবং এগুলো সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আচ্ছা, এখানে আরো একটা ট্রিক বলি, সেটা হলো নিমকিগুলো যখন ভাজা হয়ে যাবে, মানে এগুলো যখন তেল থেকে তুলবেন, ঠিক তার 30 সেকেন্ড আগে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। তাহলে দেখবেন নিমকিগুলো কিন্তু তেল অ্যাবজর্ব করবে না। আর চেষ্টা করবেন নিমকিগুলো তেল থেকে তুলে টিস্যু পেপারের ওপরে রাখতে, তাহলে যদিও এক্সট্রা একটু তেল থেকে থাকে নিমকির গায়ে, সেগুলোও কিন্তু টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে। আর প্রথম ব্যাচের নিমকিগুলো ভেজে তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি 2 মিনিটের জন্য বন্ধ করে দিয়েছিলাম, যাতে তেলের টেম্পারেচারটা একটু কম হয়ে যায়। তারপর বাকি যে নিমকিগুলো রয়েছে, মানে সেকেন্ড ব্যাচের নিমকিগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে দুটো ব্যাচের নিমকি আমি তেলে ভেজে দেখিয়ে দিলাম। আর বাকি যে কটা আছে, মানে ওই 5-6টা মতো নিমকি আছে, সেগুলো আমি এয়ার ফ্রাই করে দেখিয়ে দেব।
200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে আমি এয়ার ফ্রায়ারটাকে গরম করে নিয়েছি, মানে প্রিহিট করে নিয়েছি। তারপর এই যে প্লেটটা রয়েছে এটার উপরে একটু তেল ব্রাশ করে তার উপরে আমি নিমকিগুলো দিয়ে দেব এবং নিমকিগুলোর ওপরেও অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে নিমকিগুলোকে এয়ার ফ্রাই করব 7 থেকে 8 মিনিটের জন্য। আর 200 ডিগ্রি সেন্টিগ্রেডেই করব। 8 মিনিটের মধ্যেই কিন্তু নিমকিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তবে তেলে ভাজা হলে নিমকির লেয়ারগুলো যত সুন্দর খোলে, এয়ার ফ্রায়ারে কিন্তু সেটা হয় না, তবে মুচমুচে হয় সুন্দর। দাঁড়ান একটু আওয়াজ শোনাই, তাহলেই বুঝতে পারবেন। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারলেন। তো এগুলো হচ্ছে তেলে ভাজা নিমকি আর এগুলো এয়ার ফ্রায়ারের। আপনারা চাইলে ওটিজিতেও কিন্তু নিমকিগুলো বেক করতে পারেন। দেখুন এয়ার ফ্রায়ারের নিমকিগুলোও কিন্তু সুন্দর মুচমুচে হয়েছে, আর তেলে ভাজা নিমকিগুলো এগুলোর তো ক্লাসই আলাদা। উফ, তেলে ভাজা নিমকির লেয়ারগুলো জাস্ট দেখুন। তো এই নিমকিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এগুলোকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এগুলো রুম টেম্পারেচারেই রেখে দেবেন। 1 মাস মতো এগুলো ভালো থাকবে। তবে ওই যে 1 মাস থাকলে তবে তো দেখবেন বানাতে বানাতেই সব শেষ। তাহলে আজকের এই খাস্তা মুচমুচে পারফেক্ট লেয়ার যুক্ত খাড়ি বা নিমকির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আর এখন কিন্তু আমার আরও একটা রান্নার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 চলে এসেছে। তো চাইলে সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।